আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা তুরস্ক নিয়ে আলোচনা করব। তুরস্কর যে বর্তমান ক্যাপাবিলিটি, তুরস্কর যে সামরিক যে শক্তি বা আর্থিক যে ক্যাপাবিলিটি, এটা দিয়ে তুরস্ক মুসলিম বিশ্বের একটা প্রভাবশালী দেশ হিসেবে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করছে। তো তুরস্ক তুরস্ক কি শুধু মুসলিম বিশ্বে নাকি পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা সুপার পাওয়ার দেশ হইতে পারবে? বা তুরস্ক যে একটা রাইজিং সুপার পাওয়ার হিসাবে যে ওয়ার্ল্ডের যে ডমিনেন্স ক্রিয়েট করতেছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা শুরু থেকেই আলোচনা করতে চাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার নতুন চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার যে জড়তা আছে বা এই বিষয়গুলো আমি কাটায় ওঠার চেষ্টা করতেছি, তো আশা করি আপনারা পাশে থাকবেন। মূলত তুরস্কর যে সক্ষমতা, আমরা প্রথমে একটু তাদের আপকামিং যে মেগা প্রজেক্ট আছে সেইটা নিয়ে একটু কথা বলি। তুরস্কর যে হাই ভ্যালু যে মিলিটারি যে প্রজেক্টগুলো আছে সেটার মধ্যে হচ্ছে নৌবাহিনী TF-2000 এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার বা ফ্রিগেট যেটাই বলি। এটা একটা হেভি ওয়েট একটা নেভাল শিপ। এইটা দিয়ে মূলত সমুদ্রে এয়ার ডিফেন্সের কাজ করতে পারবে এবং কাউন্টার মিসাইল অ্যাটাক করতে পারবে শত্রু যে কোনো ভূমিতে। যেমন ধরেন তুরস্ক থেকে ম্যাপে একটু দেখি। এই যে তুরস্ক তুরস্ক এই যে ভূমধ্য সাগর আছে এই দিক দিয়ে বা ওয়ার্ল্ডের যে কোনো সাগরে, এই অ্যারাবিয়ান সি বলেন বা ইন্ডিয়ান মহাসাগর, যে কোনো সাগরে এই জাহাজটা যাইতে পারবে এবং যেখানে যাবে সেখানে একটা ডমিনেন্স ক্রিয়েট করতে পারবে। সেখানে শত্রু যদি সে নেভাল ফ্লিটে যদি আক্রমণ করে, সেটা ডিফেন্স করার জন্য তাদের এয়ার ডিফেন্স থাকবে এবং ওইখান থেকে মিসাইল লঞ্চ করতে পারবে। মানে যেখানেই মোতায়েন থাকবে, পৃথিবীর যে কোনো সমুদ্রে থাকবে। যদি এখানে মিডল ইস্টে থাকে এই অঞ্চলটাতে পারবে, যদি ইন্ডিয়ার আশেপাশে থাকে সে ইন্ডিয়া আক্রমণ করতে পারবে বা হোয়াট এভার যে কোনো। আবার যদি সে এই যে ব্রাজিলের আশেপাশে যদি এই 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 সমুদ্রে থাকে, সে ব্রাজিলে আক্রমণ করতে পারবে। অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় যদি এই এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ারটা থাকে, সে ওই জায়গায় এয়ার সুপ্রিমেসি এবং কাউন্টার অ্যাটাক করতে পারবে তার ল্যান্ডে। এরপরেই আমরা যে জিনিসটা দেখতে পারি, তাদের হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে একটা, তাদের নতুন একটা প্রজেক্ট। এয়ারক্রাফট ক্যারিয়ারটা 60,000 টনের, এখানে অলমোস্ট 50টা যুদ্ধ বিমান ক্যারি করতে পারবে, ড্রোন থাকবে, বিভিন্ন ধরনের আরও ওয়েপন সিস্টেম থাকবে। এইটা এই যে আপনার TF-2000 যে ডেস্ট্রয়ারটা, এই ডেস্ট্রয়ের সাথে থাকবে মানে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, দুইটা ডেস্ট্রয়ার, সাবমেরিন, ছোটো ছোটো কারভেট, এইরকম একটা বহর থাকে। তো তুরস্কর প্ল্যান এরকম একটা এয়ারক্রাফট ক্যারিয়ার যেখানে তারা বিমান থাকবে পৃথিবীর যে কোনো প্রান্তে বা যে কোনো মহাসাগর থেকে তারা সেই নিকটস্থ কোনো যদি দেশে বা সেখানে যদি সামরিক মিশন পরিচালনা করতে চায়, তাহলে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সে বিমান ফ্লাই করে আক্রমণ করবে। ধরেন এখানে ইন্ডিয়ার অ্যারাবিয়ান সি বা ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর থেকে তারা ইজিলি বিমান হামলা করতে পারবে ইন্ডিয়াতে বা যে কোনো দেশে। আবার যদি ইন্ডিয়া বা যেখানে মিশন চালাবে সেখান থেকে যদি কাউন্টার অ্যাটাক আসে, তাহলে ফ্রিগেট থেকে এয়ার ডিফেন্স করতে পারবে, আবার বিমান দিয়ে ডগ ফাইট করতে পারবে, যে কোনো কিছু করতে পারবে। এরপরে আমাদের যেটা আছে তাদের হচ্ছে স্টিলডোম এয়ার ডিফেন্স। এটা হচ্ছে একটা প্যাকেজ, এখানে শর্ট রেঞ্জ, লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ সব ধরনের মিসাইল থাকবে এবং তুরস্ক এগুলো নিজেরাই তৈরি করে। এখানে যেগুলো বলছি সবই তুরস্ক নিজেরা তৈরি করে। তো আপনার হচ্ছে এই যে এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার বা ফ্রিগেট বলেন বা তুরস্কর ল্যান্ড বেস যেগুলো আছে সবগুলো তুরস্ক নিজে তৈরি করে। এই এয়ার ডিফেন্সটা ওই ফ্রিগেটে বা তুরস্কর ভূমিতে ব্যবহার করা হবে, যে শত্রু থেকে যদি কোনো মিসাইল অ্যাটাক বা বিমানতে হামলা চালায় সেই মিসাইল সেটা ডিফেন্স করবে। দেন টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইল, এইটা হচ্ছে 1000 কিলোমিটার রেঞ্জ বা কম বেশ হইতে পারে, এটা মিডিয়াম রেঞ্জ বা 2000-3000 পর্যন্ত হইতে পারে ফিউচারে। তো এইটা হচ্ছে ল্যান্ড অ্যাটাকের জন্য হাইপারসনিক গতিতে আক্রমণ করতে পারবে। যদি তুরস্ক থেকে যদি কাভারেজ করে 1000 কিলোমিটারের মধ্যে, আপনার যদি আমি একটু ম্যাপে দেখাই, এখানে গ্রিস,
এই গ্রিস দিয়ে এই অঞ্চল দিয়ে ইজিপ্ট, তারপরে সিরিয়া, ইরাক, ইরান, দেন রাশিয়ার একটা অংশ, ইউক্রেনের একটা অংশ কাভার করতে পারবে। এইটা যখন 2000 বা 3000 কিলোমিটার যাবে, 3000 কিলোমিটার গেলে এইটা কাভার করতে পারবে, আমি একটু জুম আউট করে দেখাই আপনাদের, এইটা কাভার করতে পারবে আপনার পুরা এই ইউকে থেকে শুরু করে, ইউকে, লিবিয়ার এই অঞ্চল দিয়ে শুরু করে ইজিপ্ট পুরোটাই কাভার করবে, সৌদি আরব, ইরান, কাজাকিস্তান, পাকিস্তানও কাভার করবে, এবং রাশিয়ার একটা অংশ, দেন এই পুরো এই অঞ্চলটাই কাভার করবে। অর্থাৎ তুরস্ক এই টাইফুন ব্লক 4 যখন 3000 কিলোমিটারে তাদের হচ্ছে লঞ্চ হবে, তখন পুরো অঞ্চলটা তারা কাভার করতে পারবে। তুরস্ক থেকে ডিরেক্ট মিসাইল দিয়ে সেইখানে আক্রমণ করতে পারবে। এছাড়াও তুরস্কর আছে কান যুদ্ধ বিমান, যেটা পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান, মার্কিন F-35 অথবা F-22 সমকক্ষ বা কাছাকাছি সেম, হয়তো বা কিছু কম বেশ হইতে পারে, এই রেঞ্জের একটা বিমান। এটা তুরস্ক নিজে তৈরি করছে। এই বিমানটা তুরস্ক তার বিমানবাহী রণতরীতে ফ্লাই করার জন্য একটা ভ্যারিয়েন্ট আনতে পারে বা এরকম কথা চলতেছে। তো এই বিমানটা যখন আসবে, এবং তুরস্ক হচ্ছে আমেরিকা থেকে F-35 পাওয়ারও একটা সম্ভাবনা আছে, তারা ওই প্রজেক্টের জয়েন্ট পার্টনার ছিল, প্রোডাকশন একটা পার্ট তুরস্ক করতো। তো S-400 ইস্যুতে ঝামেলা হওয়ার পরে আমেরিকার সাথে ওইটা নিয়ে একটা স্যাংশন পড়ে, সেটা অন্য কোনো একদিন ডিসকাস করব। তো বর্তমানে এটা নিয়ে আবার পুনরায় আলোচনা শুরু হয়ে গেছে, এবং এইটা F-35 পাওয়ারও সম্ভাবনা আছে। দেন আপনার হচ্ছে বাইরাক্তার, কিজিলেলমা বা তাদের যে ড্রোন আছে, জেট পাওয়ারের ড্রোন আছে, আনকা 3। তো ড্রোন নিয়ে তুরস্ককে নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ তুরস্ক অলরেডি ওয়ার্ল্ডের টপ মোস্ট ড্রোন সাপ্লায়ার। এরপরে যেটা স্নেক মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এটা 1000 কিলোমিটার এবং এটা 3000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হইতে পারে। এটা এখনও ডেভেলপমেন্ট স্টেজে আছে। এইটাও সেম আপনার টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইলের রেঞ্জে পড়ে। এছাড়াও আছে মিলডেন ন্যাশনাল সাবমেরিন প্রজেক্ট, যেটা অলরেডি তৈরি শুরু হয়ে গেছে। এইটা তুরস্ক নিজস্ব তৈরি সাবমেরিন। এই সাবমেরিনটা আপনার হচ্ছে TF-2000 বা এয়ারক্রাফট ক্যারিয়ারের যে বহরের সাবমেরিন সাপোর্টটা দিবে, যেগুলো আন্ডার পানির নিচে কোনো শত্রু কোনো থ্রেট থাকলে বা শত্রু সাবমেরিন থাকলে সেগুলো ডিটেক্ট করার জন্য সুবিধা, এবং পানির নিচ থেকে শত্রুপক্ষকে টার্গেট করার জন্য এই সাবমেরিন খুবই গুরুত্বপূর্ণ। আর সিফার লং রেঞ্জ এয়ার ডিফেন্স, এটা নিয়ে স্টিল ডোমের মধ্যেই বলা হয়েছে, আশা করি এটা বুঝতে পারছেন। এছাড়াও তুরস্কের আলটাই ট্যাঙ্ক সহ তুরস্কের বিভিন্ন ধরনের অস্ত্র আছে, যেগুলো তুরস্ক নিজে তৈরি করে। অর্থাৎ তুরস্কর যে ডিফেন্স ইন্ডাস্ট্রি, এখানে তুরস্ক ম্যাক্সিমাম তারা নিজেরাই তৈরি করে এবং মিত্রদের সাপ্লাই করে। এবার আসি তুরস্ক এই যে সামরিক যে ডমিনেন্স, এটা দিয়ে কীভাবে তুরস্ক মুসলিম বিশ্বের একটা বড় শক্তি, আঞ্চলিক শক্তি, এবং এখন একটা রাইজিং সুপার পাওয়ার হইতে পারে বা সেই দিকে যাচ্ছে, সেইটা নিয়ে। তুরস্ক সামরিক উচ্চবিলাসী, এটা নতুন না। তারা অটোমান এম্পায়ারের সময় পুরা ইউরোপ, আফ্রিকা, এশিয়ার একটা অংশ, 3 মহাদেশ শাসন করা তাদের অভিজ্ঞতা আছে। অর্থাৎ তারা দীর্ঘ বহু শতাব্দী পুরা বিশ্বে শাসন করছে, এইরকম একটা দেশ। তো তুরস্কর উসমানী খেলাফত পতনের পরে বর্তমান যে তুরস্কটা আছে, এটা হচ্ছে দীর্ঘদিন সেকুলারিজমের মধ্যে ছিল। বর্তমান যে প্রেসিডেন্ট সে ইসলামপন্থী। তারপরে তারা সেই ইসলামিক দৃষ্টিভঙ্গিতে নতুন করে আবার তুরস্ককে গড়ে তুলছে। তো মুসলিম বিশ্বে তুরস্কের প্রভাব প্রচুর, সবাই আমরা কম বেশি জানি। নর্মালি তুরস্কর এখন মিডল ইস্টের যদি প্রেজেন্স দেখি, এই যে আপনার দোহা, কাতার, এই যে মার্কটা, এখানে তুরস্কর সামরিক উপস্থিতি আছে এবং কাতারের সাথে তুরস্কর ভালো সম্পর্ক। সৌদি আরব, আরব আমিরাত, এই দেশগুলোর সাথে তুরস্কর খারাপ সম্পর্ক ছিল কাতার ইস্যুতে, যদিও এখন একটা উইন উইন সিচুয়েশনে তারা ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করছে। তো তুরস্কর কাতারে প্রেজেন্স আছে, ইরাকের মসুল এই অঞ্চলে তুরস্কের প্রেজেন্স আছে, সিরিয়াতে তুরস্কর সামরিক
শক্ত অবস্থান আছে এবং সিরিয়া গৃহযুদ্ধ পরে সিরিয়ার যে সরকার তুরস্কর মোটামুটি ভালো প্রভাব, অর্থাৎ সিরিয়া, ইরাক, কাতার, মিডল ইস্টের একটা ভালো খেলোয়াড় তুরস্ক। এদিকে মিশরের মুরসির পতনের পরে তো তুরস্ক মিশরের সম্পর্ক খারাপ হয়, যদিও বর্তমানে ভালো সম্পর্ক হচ্ছে এবং সামরিক চুক্তিও হচ্ছে। মিশরকে তুরস্ক সামরিক প্রযুক্তি হস্তান্তর করছে। তুরস্ক মিশরের সম্পর্কটা এখনও ধোঁয়াশার মধ্যে। এই যে লিবিয়াতে ত্রিপোলিতে তুরস্কের অবস্থান আছে, বর্তমান যে বেনগাজিতেও তুরস্কের একটা ভালো অবস্থান তৈরি হচ্ছে, ওইখানে খলিফা হাফতারের সাথে মোটামুটি একটা সমঝোতা আসছে। এছাড়াও আফ্রিকাতে তুরস্কের সুদানের এখানে একটা দ্বীপ লিজ নিয়েছে তুরস্ক, যেখানে নৌঘাটি করার প্ল্যান আছে। সুদানের তুরস্কর দুই পক্ষের মধ্যেই মোটামুটি একটা ভালো প্রভাব আছে। সোমালিয়াতে মঙ্গাদুশে তুরস্কের সব থেকে আফ্রিকার বড় সামরিক ঘাঁটি আছে। এছাড়াও তুরস্ক নাইজেরিয়া, মরক্কো সহ মিডল ইস্টে বিভিন্ন দেশে, আফ্রিকাতে বিভিন্ন দেশে তুরস্কের ভালো একটা সম্পর্ক আছে। এবার যদি আমরা ইউরোপের দিকে যাই, ইউরোপের দিকে তুরস্কর এই ইটালির পাশেই এই যে এই আলবেনিয়াতে তুরস্কের সামরিক অবস্থান আছে। এই গ্রিসের ঠিক পিছনে, অর্থাৎ গ্রিসকে তুরস্ক মোটামুটি ভালো একটা কাভারেজ দিয়ে রাখছে। এছাড়াও বসনিয়াতে তুরস্কের অবস্থান আছে। তাছাড়া তুরস্ক নেটোর সদস্য হয়, ইউরোপে বিভিন্ন দেশে একটা অবস্থান আছে। তো তুরস্ক ইউরোপের খুব বেশি একটা ইনফ্লুয়েন্স করতে পারে না, তবে তাদের এখানে একটা ভালো অবস্থান আছে, বিশেষ করে আলবেনিয়াতে, যেটা তুরস্ক এবং গ্রিসের যে দ্বন্দ্ব বা ভবিষ্যতে কখনো যদি কোনো ঝামেলা হয়, এই আলবেনিয়ার তুরস্কের অবস্থান একটা ভালো গেমিং সেন্টিং হবে। এছাড়াও আজারবাইজানের সাথে তুরস্কের ভালো সম্পর্ক। যদি আজারবাইজানকে যদি কেন্দ্র করা হয়, এই আজারবাইজান থেকে কেন্দ্র করে তুরস্ক এই যে জানগেজুর যে ক্যারিডরটা হবে, এই ক্যারিডর দিয়ে তুরস্ক এই বাকুতে এন্ট্রি নিতে চায় এবং বাকু থেকে ট্রান্স কাস্পিয়ান যে রুটটা, এই দিক দিয়ে কাজাকিস্তান এবং এখান থেকে তুর্কমেনিস্তানে একটা রোডের একটা প্ল্যান আছে তুরস্ক, এবং এটা এক্সিকিউট হওয়ার পথে। তুরস্কর প্ল্যান এই যে আপনার সেন্ট্রাল এশিয়াটা, এই সেন্ট্রাল এশিয়াটা পুরোটাই তুর্কি অধ্যুষিত। এই পুরা অঞ্চলটা তুর্কি অধ্যুষিত বা তুর্কি জাতিগোষ্ঠীর, এবং রাশিয়ারও একটা বড় অংশ তুর্কি অধ্যুষিত, বিশেষ করে সাইবেরিয়া সহ রাশিয়ার এই অঞ্চলটাকে প্রচুর তুর্কি বাস করে। এবং চীনের যে উইগুর মুসলিমদের যে এত নির্যাতন করে এই অঞ্চলটা, এটা আগে একটা স্বাধীন দেশ ছিল পূর্ব তুর্কিস্তান নামে, এবং এরা জাতিগতভাবে তুরস্ক এবং এটা আমেরিকারও একটা প্ল্যান আছে, এবং এখানে তুরস্ক এবং আমেরিকার একটা মিউচুয়াল ইন্টারেস্টও আছে। দ্যাটস ওয়াই আমেরিকাও চায় যে তুরস্ক সেন্ট্রাল এশিয়াতে ভালো একটা রোল প্লে করুক। তুরস্ক যদি সেন্ট্রাল এশিয়ায় ভালো অবস্থান তৈরি করতে পারে এবং এখানে যদি এই দেশগুলোকেও শক্তিশালী করতে পারে, দেন এই দেশগুলোর মাধ্যমে তুরস্ক চীনের এই জিনজিয়ানে বা উইগুর বা পূর্ব তুর্কিস্তান যাই বলি, এই অঞ্চলটাতে প্রভাব বিস্তার করতে পারবে এবং এখানে যে নির্যাতিত উইগুর মুসলিম আছে তাদের মুক্ত করার একটা সুযোগও পাইতে পারে। এটা এখানে শুধু তুরস্ক একাই জড়াবে না, এখানে আমেরিকা বা অন্য অন্য শক্তি যদি যৌথভাবে ব্যালেন্স করে, যেমন ধরেন এই যে তাইওয়ান আছে, তাইওয়ান কেন্দ্রিক একটা যুদ্ধ হয় এবং আমেরিকা যদি এইখান থেকে কোরিয়া, জাপান, তাইওয়ান, ওইদিকে এদিক থেকে ইন্ডিয়া এবং এই পিছন থেকে এই অঞ্চলটা থেকে যদি ইন্দোনেশিয়ার এই সাইডে যে এই যে নিচে আসি একটু, এই যে অস্ট্রেলিয়া, এখান থেকে যদি সবাই যৌথভাবে একটা প্ল্যান করতে পারে এবং চীনকে যদি তাইওয়ান যুদ্ধে ইনভেস্ট করতে পারে এবং তুরস্ক যদি এই সেন্ট্রাল এশিয়াতে পাওয়ার প্লে করে যদি পূর্ব তুর্কিস্তান বা উইঘুর বা জিনজিয়ান যাই বলি, এখানে যদি একটা বিচ্ছিন্নতা বাদ দিয়ে বা এখানে একটা ভালো আর্থিক এবং সামরিক সাপোর্ট দিতে পারে, এই অঞ্চলটা মুক্ত হইতে পারে এবং এটা নিশ্চিত না, কারণ চীন একটা অনেক শক্তিশালী এবং রাইজিং পাওয়ার। এরপরে দেখি তাহলে মানে আমাদের সেন্ট্রাল এশিয়া সম্পর্কে মোটামুটি তুরস্কের একটা অবস্থান বুঝতে পারছি।
আফ্রিকা এবং মিডল ইস্ট নিয়েও আমরা বুঝতে পারছি। এরপরে আমরা এশিয়ার দিকে ফোকাস করি। এশিয়াতে তুরস্কর পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক এবং পাকিস্তানকে তুরস্ক যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান সরবরাহ একটা কথা চলতেছে, কান ফাইটার জেট, ভালো একটা সম্পর্ক। এদিকে সোমালিয়া আফ্রিকার এই দেশ থেকে পাকিস্তান এবং এই যে মালদ্বীপের সাথে সম্প্রতি তুরস্ক ভালো সম্পর্ক, তারা হচ্ছে মালদ্বীপকে যুদ্ধ জাহাজ সরবরাহ করছে এবং ফ্রিতে, এবং তারা একটা ভালো বোঝাপড়া নিয়ে আসতেছে। তো এই পাকিস্তান থেকে মালদ্বীপ, অর্থাৎ সোমালিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে মালদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সাথে সম্প্রতি তুরস্কের চমৎকার একটা সম্পর্ক। ইন্দোনেশিয়ায় যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, বিভিন্ন সামরিক শক্তির যেসব হার্ডওয়্যার আছে সেগুলো সরবরাহ করতেছে এবং চমৎকার একটা সম্পর্ক। অর্থাৎ মালদ্বীপ থেকে ইন্দোনেশিয়া যদি একটা রুট এস্টাবলিশ করতে পারে এবং এখান থেকে বাংলাদেশকে তুরস্ক ফোকাস করছে, বাংলাদেশের সাথে তুরস্ক ভালো সামরিক সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, বাংলাদেশকে বিভিন্ন সামরিক অস্ত্র সরবরাহ করার জন্য প্রপোজাল দিয়েছে এবং যৌথ সমরাস্ত্র তৈরি করতে চায়। অলরেডি ড্রোন বা মিসাইল বাংলাদেশকে বিক্রি করছে। অর্থাৎ তুরস্ক যে বাংলাদেশ একটা শক্তিশালী অবস্থানে আসুক, অর্থাৎ যদি তুরস্ক যদি বাংলাদেশকে শক্তিশালী হিসাবে পাশে পায়, অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ থেকে এদিক ঘুরে শ্রীলঙ্কা ঘুরে মালদ্বীপ এবং মালদ্বীপ থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে সোমালিয়া এবং সোমালিয়া থেকে ডিরেক্ট মালদ্বীপ, এই যে একটা তুরস্ক নো রুট তৈরি হবে, অর্থাৎ পুরা ইন্ডিয়ান মহাসাগর তুরস্কর একটা প্রেজেন্স তৈরি হবে। এবং এই ক্ষেত্রে ইন্ডিয়া তুরস্কর ব্যাপক বিরোধিতা করছে। বর্তমানে ইন্ডিয়া তুরস্ককে দুই চোখে দেখতে পারে না, এরকম একটা অবস্থা। মানে কেন দেখতে পারে না আপনারা হয়তো বা স্পষ্ট বুঝতে পারছেন যে কেন দেখতে পারতেছে না। ম্যাপ দেখলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে পুরা ইন্ডিয়াটা তুরস্কর একদম রাডারের মধ্যে থাকবে। এইদিকে ইন্দোনেশিয়ার পাশে মালয়েশিয়ার সাথে তুরস্কর একটা ভালো সম্পর্ক আছে এবং মালয়েশিয়াকে বিভিন্ন সমরাস্ত্র সরবরাহ করে। থেকে ফিলিপাইনে তুরস্কর সাথে ভালো সম্পর্ক আছে, তারা সামরিক হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক একটা সম্পর্ক তারা মেনটেন করে। এছাড়াও এখানে সাউথ কোরিয়ার সাথে তুরস্কর ভালো চমৎকার সম্পর্ক, তাদের সামরিক কোলাবোরেশন আছে, জাপানের সাথে সেম আছে। অর্থাৎ তুরস্কর প্ল্যান আছে এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে একটা ভালো প্রেজেন্স বা ভালো সম্পর্ক ক্রিয়েট করছে এবং মধ্য এশিয়াও একটা ভালো প্রেজেন্স নিয়ে আসতেছে। অর্থাৎ তুরস্কর লং টার্ম চীনের এগেনিস্টে একটা যাওয়ার প্ল্যান আছে। অর্থাৎ তারা তুর্কি জাতি হিসাবে তারা এখানে তুর্কির উইঘুর মুসলিমদের বিশেষ সচেতন। তারা শর্ট টার্ম না, তবে লং টার্ম চীনের এগেনিস্টে একটা বড় প্ল্যান তাদের আছে। কারণ এখানে এশিয়া প্যাসিফিকে তুরস্কর প্রেজেন্স থাকা, এখানে ন্যাটো হিসাবে আমেরিকার একটা মনোসমর্থনও থাকবে। এখানে তারা একটা ভালো অবস্থান থাকতে পারলে এবং সেন্ট্রাল এশিয়াতে একটা ভালো প্রেজেন্স ক্রিয়েট করতে পারলে চীনকে তারা চাপে ফেলাইতে পারবে। এবং এখানে আমেরিকা এবং তুরস্কর সেম একটা মিউচুয়াল ইন্টারেস্ট আছে। বিষয়টা এমন না ধর্মীয় কোনো কারণ না, এখানে আমেরিকা এবং তুরস্কের মধ্যে যৌথ কারণ। তুরস্ক চীনের এই উইঘুরটাকে অবশ্যই সাপোর্ট করে। উইঘুর হচ্ছে তারা তুর্কি এবং মুসলিম, আর আমেরিকার থ্রেট চীন। তো চীনের এগেনিস্টে দুইজনের কমন শত্রু, সেক্ষেত্রে চীনের এগেনিস্টে আমেরিকা এবং তুরস্কের স্বার্থটা থাকা স্বাভাবিক, সেক্ষেত্রে তারা কোলাবোরেশন করতে পারে। তো ম্যাপ থেকে যদি আপনারা দেখেন তাহলে এখানে পূর্ব এশিয়া, এই যে পূর্ব এশিয়া তুরস্কের একটা প্রেজেন্স এদিকে আছে। দেন দক্ষিণ এশিয়া বাংলাদেশ থেকে, দেন মালদ্বীপ, পাকিস্তান হয়ে আফ্রিকা, এদিকে মিডল ইস্ট এবং আফ্রিকা, এই অঞ্চলটায় তাদের প্রেজেন্স আছে। এইদিকে মরক্কো তাদের প্রেজেন্স আছে। তবে তুরস্ক এই যে এশিয়া, আফ্রিকা, ইউরোপেও তাদের কিছুটা প্রেজেন্স, বা তুরস্ক নিজেও একটা ইউরোপের অংশ প্রেজেন্স থাকলেও তুরস্ক আমেরিকা মহাদেশের সামরিক কোনো অ্যাক্টিভিটিস নেই। এই যে আমেরিকা মহাদেশ, এই যে ম্যাপে যেটা দেখছেন আমেরিকা মহাদেশ, এই অঞ্চলটাতে এই অঞ্চলটা এবং আমেরিকার দুইটা মহাদেশ, এই কানাডা আমেরিকা, এই অঞ্চলটা তুরস্কের সেরকম কোনো উল্লেখযোগ্য সামরিক অবস্থান নাই। তবে তারা বাকি যে মহাদেশে এই পুরো অঞ্চলে যে রেড মার্ক করা দেখতেই পারছেন, এই পুরোটা অঞ্চলে তুরস্কের একটা ভালো প্রেজেন্স
অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং ফিউচারে তা আরও ডেভেলপ করবে। অর্থাৎ বুঝতে পারছেন যে তুরস্কর যে সামরিক যে উচ্চাভিলাষী প্রজেক্ট, তার একটা বেসিক কনসেপ্ট আমি দিতে চেষ্টা করছি। তবে এই সামরিক প্রজেক্টের সাথে তাদের আর্থিক ক্যাপাবিলিটিটা একটা বড় গুরুত্বপূর্ণ। তুরস্ক আর্থিক যে মন্দা বিভিন্ন সময় পড়ছে, তার জন্য সামরিকভাবে অনেক ধুঁকতে হয়েছে। তবে বর্তমানে তুরস্ককে আপনার আর্থিক নিয়ে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না, মানে চিন্তা অবশ্যই করতে হচ্ছে, তবে তার ভালো উন্নত করছে। যেমন তুরস্ক যদি অর্থনীতি দেখেন, অর্থনৈতিক ক্যাপাবিলিটি, তুরস্ক বর্তমানে 18 নাম্বার অর্থনৈতিক দেশ, বা এটা হচ্ছে 14-16 বিভিন্ন র্যাঙ্কিংয়ে বিভিন্ন রকমভাবে আছে। যেমন উইকিপিডিয়াতে যদি যান, এখানে তুরস্কর র্যাঙ্ক দেখাইছে নমিনাল হিসাবে 16তম, আর হচ্ছে আপনার পিবিতে 12তম। এবার তুরস্কর জিডিপি যদি দেখেন $1.437 ট্রিলিয়ন, বিগেস্ট। তাদের মাথাপিছু আয় $16,000 এবং পিপিপিতে যদি ধরেন $42,000, অর্থাৎ তাদের যথেষ্ট আর্থিক ক্যাপাবিলিটি আছে। এবং তাদের যদি এক্সপোর্ট ইম্পোর্ট ধরেন, এক্সপোর্ট করে তারা টোটাল $261 বিলিয়ন। এদিকে তাদের যথেষ্ট কমে, এটা তারা ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। তবে তারা এক্সপোর্ট করে 41%ই ইউরোপীয় ইউনিয়নে। এখানে তাদের একটা উইকনেস আছে, যদিও এটা তারা কাটায় ওঠার চেষ্টা করতেছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইজ ট্রেড করার চেষ্টা করতেছে। আমেরিকায় 6%, অর্থাৎ ইউরোপ আমেরিকার উপর তাদের মোটামুটি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট, যদিও এখন অনেকটাই ট্রাই করতেছে রিকভারি করার। ইম্পোর্ট করে $344 বিলিয়ন এবং ইম্পোর্টও বেশি করে ইউরোপ ইউনিয়ন থেকে। তো এখানে একটা ব্যালেন্স তুরস্ক করতে চায় এবং চীন থেকে করে। ইম্পোর্ট নিয়ে খুব বেশি তাদের ওই রকমই নিতে হবে। তাদের ট্রেডের যে গ্যাপটা আছে, এই যে 250 বিলিয়ন এবং এখানে অলমোস্ট 350 বিলিয়নের মতো, এখানে প্রায় 100 বিলিয়নের মতো কাছাকাছি গ্যাপ আছে। এটা তুরস্কের জন্য অবশ্যই রিকভারি করতে হবে। এবং তাদের ফরেন রিজার্ভ $144 বিলিয়ন, যদিও এখানে কারেন্সি সোয়াপ আছে, তো তাদের রিজার্ভ খুব বেশি ভালো না হলেও খারাপ না, সব মিলে বড় অর্থনীতি হিসাবে খারাপ না। তারা রেভিনিউ করছে আপনার 22 সালের হিসাবে, আপডেটটা এখানে দেয় নেই, বা এখনও এই কাছাকাছি 234 বিলিয়ন, এক্সপেন্স করছে 270 বিলিয়নের মতো। তো এই রেঞ্জেই আছে। তো তুরস্কর অর্থনীতি মাস বেটার না হলেও মোটামুটি বেটার। তবে তুরস্ক সুপার পাওয়ার হইতে গেলে অর্থনীতি আরও উন্নত করতে হবে। যেমন আপনার হচ্ছে মোটামুটি $3 ট্রিলিয়ন আশেপাশে অর্থনীতি যাইতে হবে। এটার জন্য 10-15 বছর বা 20 বছরও লাগতে পারে। এবং এক্সপোর্ট করতে হবে $1 ট্রিলিয়ন কাছাকাছি যাইতে হবে। এরকম 20-25 বছর তুরস্ক যদি এরকম লং টার্ম প্ল্যান নিয়ে যাইতে পারে, তো তারা ডেফিনেটলি একটা ভালো পজিশনে যাইতে পারবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগছে। ডেফিনেটলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার যে জড়তা আছে, এটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আপনারা মতামত দিবেন যে আলোচনা কেমন হয়েছে, আমার কী কী ইমপ্রুভ করতে হবে। আপনারা অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।